সাবেক সমন্বয়ক আব্দুল কাদের ফেসবুক পোস্টে লিখেছেন, আগস্টের ৫ তারিখ রাতে জামায়াত নেতার বাসায় মিটিং দিয়ে যে প্রক্রিয়া শুরু হয়েছে সেটা আজকে এসে পূর্ণতা পাইছে। এই দীর্ঘ প্রক্রিয়ায় যারা নিরলস পরিশ্রম করেছেন তাদেরকে জানাই অভিনন্দন। তবে নাহিদ ইসলামরা মানুষের আবেগ নিয়ে এইভাবে প্রতারণা না করলেও পারতেন। আপনি গতকালকে আরেকটি কথা বলেছেন, আমি সেটি উল্লেখ করতে চাই। জাতীয় নাগরিক পার্টির কিছু মানুষ কতিপয় আসনের বিনিময়ে ২৮ ডিসেম্বর ২০২৫ বিকাল ৫টা ৩০ মিনিটে এ দলের মূল আকাঙ্ক্ষা থেকে বিচ্যুত হলো। এর আগে আপনি আরেকটি স্ট্যাটাস দিয়েছিলেন, সেখানে লিখেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্ভরযোগ্য মিত্র না, তার রাজনৈতিক অবস্থান বা দর্শনসহ কোনো সহযোগিতা বা সমঝোতায় যাওয়া এনসিপিকে কঠিন মূল্য চুকাতে হবে বলে আমি মনে করি। যেটি নিয়ে আসলে গত দুদিন ধরেই আলোচনা হচ্ছে। আপনি বলছেন কঠিন মূল্য চোকাতে হতে পারে, আরেকটি বলছেন মানে এনসিপির সঙ্গে আসলে জামায়াতের কোনো ভাবে যায় না। এনসিপি কি আমরা দেখছি যে গত দুদিন ধরেই বিভিন্ন নেতা কর্মীদের পদত্যাগ দেখছি, বা নির্বাচনকালীন দায়িত্ব থেকে অনেকে সরে দাঁড়াচ্ছেন যে তারা আসলে কাজ করবেন না। আপনি আসলে এই মুহূর্তে কি ভাবছেন? এনসিপি কি ভাঙছে নাকি আসলে কি ভাবছেন আসলে আপনারা? ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আর এই টিভির সকল দর্শক, শুভানুধ্যায়ী, কলাকুশলী যারা আছেন সকলকে সালাম ও শুভেচ্ছা। সেই সাথে আমার সহ আলোচক যিনি আছেন তাকেও সালাম ও শুভেচ্ছা। আসলে দেশ একটা ক্রান্তিকালের মধ্য দিয়ে যাচ্ছে। এনসিপি গণঅভ্যুত্থানের পরে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধরে রাখা এবং তার কাজগুলোকে ধরে রাখার একটি প্ল্যাটফর্ম। তার রাজনৈতিক দল হয়ে ওঠাটা এটা ঐকমত্য কমিশনের একটা বাস্তবতা ছিল যে ঐকমত্য কমিশনে আসলে রাজনৈতিক দল ছাড়া কেউ বসবে না। সো যদি সংস্কারকে আমরা চালিয়ে নিতে চাই তাহলে সেক্ষেত্রে আসলে একটা রাজনৈতিক দল গঠন প্রয়োজন। এছাড়াও আপনি জানেন যে বিভিন্ন সময় আসলে রাজনৈতিক দল ব্যতীত অন্য কাউকেই গ্রহণযোগ্য মতামত দানকারী ব্যক্তি হিসেবে বা গোষ্ঠী হিসেবে ধরে নেওয়া হয় না অফিসিয়ালি। এখন আমরা দেখছেন যে বাংলাদেশে এখন আর সংস্কারের আলাপটা কিন্তু নাই। মানে সংস্কার সনদ যে বিষয়গুলো বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেই বিষয়গুলো এখন আর নাই। এমত অবস্থায় এটার নামটা, আমরা যে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি সেই নামটা হচ্ছে ত্রয়োদশ সংসদ নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন। কিন্তু অ্যাকচুয়ালি যদি সনদের জায়গা অনুযায়ী আমি দেখি তাহলে এটা কিন্তু সংবিধান সংস্কার পরিষদ হওয়ার কথা, কিন্তু কেউ এই নামটা বলছে না। নির্বাচন কমিশনও এটাকে এই নাম হিসেবে এটাকে কিন্তু ব্র্যান্ডিংগুলো যাচ্ছে না। পরিষ্কারভাবে সংস্কার এবং বাংলাদেশের পরিবর্তনকে মাঠ থেকে বোল্ড আউট করা হয়েছে। এবং এখানে কারা বোল্ড আউট করেছে আসলে? এটা আমার কাছে মনে হয় যে যেটা হাদির গায়ে বুলেটটা লাগা, এটা বাংলাদেশের যে রাজনৈতিক মোড় বা বাক পরিবর্তন সেটার একটা ঘটনা ঘটেছে। যেমন এখানে আমাদের মূল ইস্যু ছিল সংস্কার, কিভাবে দলগুলো নিজেদের ভিতরে সংস্কার নিয়ে আলাপ করবে, নির্বাচনে আসলে গণভোট কিভাবে হবে, এই জিনিসগুলো ছিল আলাপের বিষয়বস্তু। এবং সেগুলা একটা পর্যায়ে কিন্তু এগোচ্ছিল। কিন্তু যখন আসলে শহীদ হাদির গায়ে বুলেটটা লাগে, মাথায় বুলেটটা লাগে, সেই মুহূর্তে আসলে যতই রেটরিক ব্যবহার করি না কেন, তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে শহীদ হাদি আসলে বাংলাদেশের রাজনীতিতে ওই পিভটাল পয়েন্টটাতে ছিল। এবং তার গায়ে বুলেটটা লাগার মধ্য দিয়ে বাংলাদেশের যে রাজনীতি সেটা অফিসিয়ালি সংস্কার থেকে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী, ভারত বিরোধিতা, এটার যে ট্রানজিশন, এই ট্রানজিশনে এসে উপনীত হয়েছে। এখন এখানে এসে মানে এই যে জামাত এবং এনসিপির জোট, এক্ষেত্রেও কিন্তু গতকাল আমরা প্রেস কনফারেন্সে দেখলাম জনাব নাহিদ ইসলাম বক্তব্যে বলেছেন যে তার মৃত্যুর মধ্য দিয়ে আসলে সকল জুলাই বিপ্লবী এক ধরনের প্রাণের শঙ্কার মধ্য দিয়ে যাচ্ছেন। আমি একদম কোট করছি না, রিফ্রেজ করেছি। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এই যে তার মৃত্যুর মধ্য দিয়ে নানান দলের নানান পর্যায়ে যে ডিসিশন যে পরিবর্তন হচ্ছে, এটাকে তো একটা ইঙ্গিত পাওয়া যায়। যদিও আমি এটা মনে করি যে এই বক্তব্যের আসলে এটা কোনো এইভাবে করে একটা দলের ডিসিশন নেওয়া যায় না। হ্যাঁ, এবং এইটা আসলে এইটা আমার কাছে মনে হয় যে এর পূর্বেও ওনার নানান বক্তব্যে আমার কাছে মনে হয়েছে যে উনি পুরোটা প্রকাশ করছেন না। তাহলে ডিসিশনগুলো আসলে কিভাবে হচ্ছে? আপনি বলছেন যে এইভাবে সিদ্ধান্ত নেওয়া যায় না, সেই সিদ্ধান্তগুলো আসলে কিভাবে হয়ে যাচ্ছে? আমার কাছে মনে হয় যে হ্যাঁ, আমাদের এই যে দলের যে জোট গঠনের সিদ্ধান্তটা, এটা আমাদের একটা নির্বাহী কমিটির মধ্য দিয়ে হয়েছে, সেখানে সর্বসম্মতিক্রমেই হয়েছে। এবং সর্বসম্মতিক্রমে মানে আমি বলতেছি মেজরিটির বক্তব্য, এটা সর্বসম্মতিক্রমে না, যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে না, ওটা না, মানে এটার একদম আগের যে পর্যায়টা ছিল সেখানে এটা পেছনের কথা। এবং নির্বাহী কমিটির মধ্যে যারা আছেন তাদের মধ্যে যারা সেদিন উপস্থিত ছিলেন তাদের মধ্যে বেশিরভাগ মনে করেন জামাতের সাথে যাওয়া উচিত। এটা হচ্ছে আমার একদম যদি এক্স্যাক্ট কি হয়েছে সেটা। সো
আমার কাছে মনে হয় যে এখানে নানান ধরনের মানুষ আছে। নির্বাহী কমিটির মধ্য দিয়ে যদি একটা সিদ্ধান্ত, যদিও আমি মনে করি যে পার্টির যদি মূলগত পলিসির জায়গা থেকে, যেখানে আমরা ছিলাম যে একক এবং স্বতন্ত্র নির্বাচন, এটা কিন্তু পার্টির আহ্বায়ক বারবার বলেছেন এবং আমাদের পলিসিও এটাই ছিল। এবং আমি নিজে একাধিক টকশোতে, এবং এটা ভাইরাল টকশো হয়েছে, যে 300 আসনে আমরা অবিচল থাকবো। এখন কিন্তু আমি মিথ্যাবাদী এই মুহূর্তে, এবং এক স্বতন্ত্র নির্বাচন ছাড়া আমরা কোনো কিছু ভাবছি না। জোট আমরা করবো না, করলে তো বলতাম। এটা চ্যানেল 24-এর একটা টকশো, এবং ওইটা প্রায় ভাইরাল। সো এই যে ক্লিপটা রয়ে গেল ইতিহাসে, আমি কিন্তু এখন মিথ্যাবাদী। সো এইরকম অসংখ্যবার মানে আহ্বায়ক সাহেব নিজে বলেছেন যে 300 আসনে প্রার্থী দেবেন এবং স্বতন্ত্র ইলেকশন করবেন। এটাই হচ্ছে পার্টির পলিসি। যখন আপনি মূলগত এই জিনিসটা পরিবর্তন করবেন, তখন আসলে নির্বাহী কমিটির মধ্য দিয়ে এটা ডিসিশন নেওয়া ঠিক না, উচিত না বলবো না, ঠিক না। আমি বলবো যে এটা একটা জেনারেল বডির বিষয়, এটা হচ্ছে পুরো পার্টির মূলগত ডিসিশনের বিষয়। তারপরে 3 দলীয় জোটের যেটা আমাদের গণতান্ত্রিক সংস্কার জোট নামে যেটা পরিচয় পাচ্ছিল, সেই জোটে যেদিন আত্মপ্রকাশ ঘটে, সেই আত্মপ্রকাশের দিন যা যা বক্তব্য এসেছিল, সেই বক্তব্য কোনোটাই আমার পার্টি ফলো আপ করে নাই। এবং ও যেটা বক্তব্য পরে রাষ্ট্র সংস্কার আন্দোলনের কাছ থেকে শুনলাম, ওই পার্টির অফিসিয়াল মন্তব্য আমি জানি না, রাষ্ট্র সংস্কার আন্দোলন বলেছে যে তাদের সাথে না জানিয়েই, আনুষ্ঠানিকভাবে কোনো কিছু না জানিয়েই জামাতের সাথে সিট নেগোসিয়েশন করা হয়েছে। সো এগুলা খুবই এনসিপি আসলে যে কথাগুলো বলছেন আপনি, যে নীতি নির্ধারণী বিষয়গুলো, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিষয়গুলো, এগুলো আসলে কিভাবে হয়? এটি কি আসলে দলীয় ফোরামে আলোচনা হয়, নাকি আসলে যে যার মতন করে আলাদা আলাদাভাবে সিদ্ধান্তগুলো নেন? আচ্ছা, প্রথমত এখানে আমাদের 3টা বডি আছে। একটা হচ্ছে রাজনৈতিক পর্ষদ, আরেকটা হচ্ছে নির্বাহী কমিটি। আপনি সেখানে আছেন রাজনৈতিক পর্ষদে? রাজনৈতিক পর্ষদে আমি এখন আর অফিসিয়ালি নেই, মানে আমি আমার রিজাইন, রাজনৈতিক পর্ষদ থেকে আমার রিজাইন লেটার প্রোভাইড করা আছে। আরেকটা হচ্ছে নির্বাহী কমিটি, আরেকটা হচ্ছে জেনারেল বডি। এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার। আপনি রাজনৈতিক এই পর্ষদ থেকে সরে আসলেন কেন? এটা আমার কিছু ব্যক্তিগত কারণ ছিল, এই কারণে আমি সরে আসছি। আর রাজনৈতিক পর্ষদের যে যারা আছেন তারা আসলে সিদ্ধান্তটা নিয়ে থাকেন মানে ইউজুয়ালি। কিন্তু আবার ধরেন আপনি এটা জানেন যে মানে দলের যে মূলগত বিষয়, একদম যেই দিকে একদম খুবই কোর কিছু পলিটিক্যাল সিদ্ধান্তের ব্যাপার, ওইটা কিন্তু আসলে আহ্বায়ক সদস্য সচিব নেন। কারণ ফর্মালি আহ্বায়ক হচ্ছে মানে যে কনভেনিং কমিটিতে আহ্বায়কই আসলে সর্বেসর্বা থাকেন ইউজুয়ালি, কারণ উনি আহ্বান করছেন এবং উনি গুছাচ্ছেন পুরোটা। সো আহ্বায়ক সদস্য সচিব আসলে এখানে ওই একদম কোর যে প্রিন্সিপালগত জায়গা থেকে এই সিদ্ধান্তগুলো তারা নিয়ে থাকেন আর কি। আমাদের স্ট্রাকচারটা এমন। সো আমার মনে হয় জোটের যে বিষয়টা, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হয় যে সেটা তারা, এবং এটা অনেক বেশি আমাদের দেখবেন যে আমরা যাই করি সেটা আসলে পত্রিকায় চলে আসে। কিভাবে আসে এটা আমরা তো এতটা ভালো বলতে পারতেছি না। রাজ্জাকি ভাইয়ের কাছে আসবো আমি। যদি এনসিপি নিয়ে কথা হচ্ছে, আমি সামান্তার কাছে আর বেশ কয়েকটি প্রশ্ন আমি করতে চাই। আমরা দেখেছি যে আপনার সহকর্মী, একসময় সহযোদ্ধা, রাজনৈতিক সহকর্মী, তারা দল ছেড়ে চলে গেছে। আপনিও একসময়, মানে আমরা যা দেখেছি, আমরা এই দলটির গঠন শুরু থেকে এখন পর্যন্ত আপনি আছেন, মানে এটার ভবিষ্যৎ আসলে কি দেখেন, বা আপনার সহকর্মীদের চলে যাওয়া এই বিষয়গুলোকে আপনাকে কিভাবে দেখেন? প্রথমত ডক্টর তাসনিম জারা এবং ডক্টর তাজনুবা জাবিন দুজনেই আমার রাজনৈতিক সহযোদ্ধা। দীর্ঘ 1.5 বছর আমরা একসাথে লড়াইটা করেছি। আর ওনারা এই পার্টির ফাউন্ডার মেম্বার অ্যাজ এ মাই। আমার খুবই মানে এটা মন থেকে আমি আসলে আহত, ওনাদের যে চলে যাওয়াটা, এটা আমি আসলে মেনে নিতে পারি নাই। এবং ওনাদের চলে যাওয়াটা সবসময় আমাকে চলে যাওয়ার জন্য উৎসাহিত করছে প্রত্যেক মুহূর্তেই। কিন্তু আমি আসলে একটা এই পার্টিটা একটা মধ্যমপন্থী প্রমিস নিয়ে এসেছে। মধ্যমপন্থা কখনো ওভারনাইট হয় না। মধ্যমপন্থা হচ্ছে আপনি ডানপন্থী, বামপন্থী, অন্যান্য সকল পন্থীকে একসাথে করবে এবং তারা আলাপ আলোচনা, তর্ক বিতর্কের মধ্যে দিয়ে এটাকে এগিয়ে নিয়ে যাবে। এবং আমি কখনোই মনে করি নাই আমি এসে এখানে মধ্যমপন্থার রাজনীতি করতে পারবো, সেই আকাঙ্ক্ষা নিয়ে কিন্তু আমি এই পার্টিতে আসিনি। আমি মনে করি যে এটার একটা গ্র্যাজুয়াল ডেভেলপমেন্ট ঘটবে সবসময়। এবং সেই যে আর্গুমেন্টটা, আমি এমনিতে একটু আর্গুমেন্ট, এই যে ইন্টেলেকচুয়াল যে আর্গুমেন্ট, এগুলো তো আমি এমনিতেও মনে করি যে এটা আমার জন্য ভালো। সো আমি এটার এক্সপেক্ট করি এসেছি। সো এখন ওনাদের চলে যাওয়াটা কিন্তু আসলে আমাদের পার্টির যে মধ্যমপন্থী অবস্থান, সেইটার থেকে এটাকে একটা রাইটের দিকে নিয়ে যাওয়া, একটা ডানপন্থী অবস্থানের দিকে নিয়ে যাচ্ছে। আমি মনে করি যে পার্টির যে ইন্টারনাল স্ট্রাকচার আছে, এইখানে আসলে যারা তর্ক এখনো করতে চান, যারা সমালোচনা করতে চান, এটার একটা স্পেস থাকা উচিত পার্টিতে। যদি এটা না থাকে, তাহলে এই পার্টিটার যে ভবিষ্যৎ, সেটা ভালো ভবিষ্যৎ হয়ে উঠবে না। তবে আশাবাদ রাখতে চাচ্ছি এখনো। এবং আমি যদি আমার যে সহযোদ্ধা 2জন চলে গেছেন, তাদেরকে যদি এই জার্নিতে পাশে পেতাম, আমি আরেকটু শক্তিশালী বোধ করতাম নিজে।